প্রিয় ছাত্ররা, গ্রুপ 50 আগের দিনে শেষ হয়ে গেছে। আজকে হবে গ্রুপ 16 এলিমেন্টস। গ্রুপ 16 এলিমেন্টসকে অক্সিজেন ফ্যামিলিও বলা হয়। কারণ এদের মধ্যে অক্সিজেন আছে, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম আর পোলোনিয়াম। পোলোনিয়াম তেজস্ক্রিয় পদার্থ, যাই হোক, সেই জন্য এদের অক্সিজেন ফ্যামিলি বলা হয়। এছাড়াও এদের আরেকটা নাম আছে চ্যালকোজেন। চ্যালকো মানে হচ্ছে আকরিক, আর জেন মানে উৎপাদনকারী। আকরিক উৎপাদনকারী মৌল বলা হয় এদের। কেন? কারণ প্রকৃতিতে বেশিরভাগ আকরিক অক্সাইড বা সালফাইড হিসেবে থাকে। জিঙ্ক বলো, কপার বলো, অ্যালুমিনিয়াম বলো, আয়রন বলো, এগুলো বেশিরভাগ সালফাইড বা অক্সাইড হিসেবে থাকে। সেই জন্য এদেরকে আকরিক উৎপাদনকারী মৌল বলা হয়। আচ্ছা, এবারে আমরা এদের এমনি প্রকৃতিতে অক্সিজেন তো বায়ুমণ্ডলে আছে, এছাড়া আকরিক হিসেবে অক্সাইড হিসেবে আছে ইত্যাদি। সালফার সালফেট হিসেবে থাকে, সালফাইড হিসেবে থাকে ইত্যাদি। তো এগুলো সোর্স। এবার এদের আমরা ভৌত ধর্মে এবং রাসায়নিক ধর্মে যে প্রবণতা, সেটা পড়ব। প্রথমে ফিজিক্যাল প্রপার্টিস। তাহলে অক্সিজেন, সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। ফিজিক্যাল প্রপার্টিস। এক নম্বর হচ্ছে সাইজ অর রেডিয়াস। আমরা এদেরকে গ্রুপ 15-এর সঙ্গে তুলনা করব, পাশাপাশি এদের উপর থেকে নিচে তুলনা করব। তো গ্রুপ 15 আর গ্রুপ 16 সাইজ সমান না গ্রেটার দেন না লেস দেন? পর্যায় সারণীতে বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হয়? আকার ছোট হয়ে যায়। তাহলে গ্রুপ 16 ছোট, গ্রুপ 15 বড়, তাহলে গ্রেটার দেন হবে। আর উপর থেকে নিচে, অর্থাৎ এদের মধ্যে অক্সিজেন লেস দেন সালফার, লেস দেন সেলেনিয়াম, লেস দেন টেলুরিয়াম, লেস দেন পোলোনিয়াম। উপর থেকে নিচে আকার বেড়ে যায়, এটা আমরা জানি, স্বাভাবিক। কারণ একটা করে কক্ষপথ বেড়ে যাচ্ছে, নিউক্লিয়াস থেকে শেষ কক্ষের দূরত্ব বেড়ে যাচ্ছে। 2 নম্বর আয়নাইজেশন এনথ্যালপি। এটা আমরা গ্রুপ 15-এর সঙ্গে তুলনা করব। কি হবে? সমান হবে না গ্রেটার দেন না লেস দেন? এমনিতে আয়নাইজেশন এনথ্যালপিটা বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে, আকার যেহেতু ছোট হয়ে যায়, আয়নাইজেশন এনথ্যালপির মান বাড়ে। কিন্তু সেখানে আবার ব্যতিক্রম আছে। এদের যেহেতু হাফ ফিল্ড কনফিগারেশন আছে, স্থায়ী, আর এদের হাফ ফিল্ড নেই, NH2NP4। প্রত্যেকটা গ্রুপ 16 এলিমেন্টের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NH2NP4। বাইরের পক্ষে 6টা ইলেকট্রন থাকে, এর 10 আর 6 16 নম্বর গ্রুপেরা থাকে। তো এই হাফ ফিল্ড বেশি স্থায়ী বলে স্টেবল, মোর স্টেবল। এদের আয়নাইজেশন এনথ্যালপি বেশি হয়ে গেল, যদিও এরা বাঁ দিকে আছে, এরা ডান দিকে আছে। ডান দিক হলে বাড়ে, কিন্তু হাফ ফিল্ডের জন্য বেড়ে গেল। 3 নম্বর ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথ্যালপি।
এটা আয়নাইজেশন এনথ্যালপির উল্টো, অর্থাৎ ইলেকট্রন অ্যাডিশন হয় এখানে। তো এখানে আমরা দেখেছি আকার ছোট যাদের হয় তাদের বেশি হয়। আচ্ছা, গ্রুপ 15-এর সঙ্গে যদি তুলনা করি, গ্রুপ 15 লেস দেন গ্রুপ 16। কেন? কারণ এদের যেহেতু স্টেবল ইলেকট্রন বিন্যাস আছে, এরা আর ইলেকট্রন নিতে চায় না। এদের বাইরের পক্ষে ইলেকট্রন অ্যাডিশন সহজ নয়, কিন্তু এদের যেহেতু হাফ ফিল্ড নেই, তাহলে এদের ক্ষেত্রে একটা ইলেকট্রন সহজেই অ্যাড করা যাবে। সেই জন্য গ্রুপ 16-এর বেশি, গ্রুপ 15-এর কম। আমরা জানি গ্রুপ 15-এর মান হচ্ছে পজিটিভ, whereas গ্রুপ 16-এর মান হচ্ছে নেগেটিভ। পজিটিভ মান মানে তার ইলেকট্রন আসক্তি মান কমে গেল। আচ্ছা, আয়নাইজেশন এনথ্যালপি আমরা এদের গ্রুপের ক্ষেত্রে বলা হয়নি। অক্সিজেন গ্রেটার দেন সালফার, গ্রেটার দেন সেলেনিয়াম, গ্রেটার দেন গ্রুপের মধ্যে যেটা। আর এদের ইলেকট্রন অ্যাফিনিটিটা কিন্তু একটু ব্যতিক্রম আছে। সালফার গ্রেটার দেন সেলেনিয়াম, গ্রেটার দেন টেলুরিয়াম, গ্রেটার দেন পোলোনিয়াম, গ্রেটার দেন অক্সিজেন। একদম শেষে চলে যায় অক্সিজেন। যদিও আকার ছোট হিসেবে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু কমে যায় এবং একদম লাস্ট চলে যায়। এর কারণটা পর্যায় সারণীতেও পড়া হয়েছিল। দেখো, অক্সিজেনের 8টা ইলেকট্রন 1s2 2s2 2p4, এটা বাইরের পক্ষ 2s2p। অক্সিজেনের 2টো পক্ষ, whereas সালফারের 16টা 1s2 2s2 2p6 3s2 3p4। তো তাহলে এদের বাইরের কক্ষে ছটা করে ইলেকট্রন আছে, কিন্তু এর 3টে কক্ষ আছে, তৃতীয় কক্ষ আর 2টো কক্ষ। সুতরাং আকার তো এর ছোট, এর বড়। আকার যদি আমরা দেখি, অক্সিজেন ছোট, তাহলে এর দ্বিতীয় কক্ষে এই পিতে আর একটা ইলেকট্রন অ্যাডিশন হবে, ছোট আকার। এটা প্রথম কক্ষ আর এটা দ্বিতীয়। তাহলে 1 2 3 4 5 6 6টা ইলেকট্রন আছে, ভিতরে 2টো আছে। আর এখানে নিউক্লিয়াস, প্রথম কক্ষ, দ্বিতীয় কক্ষ, তৃতীয় কক্ষ। এখানে 2টো, এখানে 8টা, আর এখানে আছে 6টা। তাহলে এখানে একটা ইলেকট্রন অ্যাডিশন হবে, এখানেও একটা ইলেকট্রন অ্যাডিশন হবে। আকারটা যেহেতু এখানে ছোট, এই ছোট জায়গার মধ্যে 6টা ইলেকট্রন আছে, ইলেকট্রন ঘনত্ব বেশি। তারপরে ইলেকট্রন অ্যাডিশন করলে রিপালশনের দরুন যতটা এনার্জি লিবারেট হওয়ার কথা, বেরোনোর কথা, ততটা বেরোয় না, ইলেকট্রন আসক্তির মানটা কম। কিন্তু সালফারের ক্ষেত্রে দেখো, এর আকারটা বড়, 2p-তে ইলেকট্রন অ্যাডিশন হচ্ছে, আর এখানে 3p-তে। 3p-র আকার বড়, 2p-র আকার ছোট। বা এর অ্যাডিশন হচ্ছে দ্বিতীয় কক্ষে, এর অ্যাডিশন হচ্ছে তৃতীয় কক্ষে। তৃতীয় কক্ষের আকার বড়, ইলেকট্রন কিন্তু 6টাই আছে, ঘনত্ব কম। তাহলে একটা ইলেকট্রন ইজিলি অ্যাডিশন হবে, বিকর্ষণ কম হবে। তারপরে সালফারের ইলেকট্রন আসক্তির মান কী হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে লেস ই রিপালশন, আর এখানে মোর ই রিপালশন। এবং এই রিপালশনটা এতটাই বেশি হয়ে যাচ্ছে যে এর ইলেকট্রন আসক্তির মানটা এতটাই কমে গেল যে সবার শেষে চলে গেল। আকর্ষণের বেশি আছে ঠিকই, ছোট আকার বলে, কিন্তু বিকর্ষণটা এতটাই বেশি যে মানটা সবার থেকে কমে গেল। তাহলে এখানে বিকর্ষণটা প্রাধান্য বিস্তার করেছে। এটা ডেটা ছাড়া কিন্তু বলা মুশকিল।
শুধু থিওরি দিয়ে আমরা নয় সালফারের থেকে কমে গেল ব্যাখ্যা করলাম, কিন্তু সবার থেকে কমে গেল, এতটাই বিকর্ষণ। এটা ডেটা বলছে, মানগুলো বইতে দেওয়া আছে দেখুন। তাহলে তিনটে ধর্ম আমরা পেলাম। এরপর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রোনেগেটিভিটি এটা আমরা প্রথমে গ্রুপ 15-এর সঙ্গে তুলনা করব। বাদিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কি হয়? বেড়ে যায়। তাহলে গ্রুপ 15 লেস দেন গ্রুপ 16। আর উপর থেকে নিচে অক্সিজেন গ্রেটার দেন সালফার, গ্রেটার দেন সেলেনিয়াম, গ্রেটার দেন টেলুরিয়াম। এখানে কিন্তু কোনো ব্যতিক্রম নেই। তড়িৎ ঋণাত্মকতার ইলেকট্রন আসক্তির মধ্যে তফাৎ আছে। তড়িৎ ঋণাত্মকতার বন্ধন জোড়ের উপর আকর্ষণ, বন্ধন জোড়ের উপর আকর্ষণ, বন্ধনে আবদ্ধ অবস্থা। আর ইলেকট্রন আসক্তি একটা বিচ্ছিন্ন পরমাণুর ধর্ম। সেই হিসেবে ইলেকট্রোনেগেটিভিটিতে কোনো ব্যতিক্রম, এটা পেয়ে। এবারে আমরা দেখব ধাতব এবং অধাতব ধর্ম। মেটালিক and non-metallic character. এটা আমরা জানি পর্যায় সারণীতে বাঁ দিকে যারা থাকে তারা ধাতু হয়, আর ডান দিকে যারা থাকে তারা অধাতু হয়। অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কমতে থাকে, অধাতব ধর্ম বাড়তে থাকে। তাহলে মেটালিক প্রপার্টি আমরা যদি বলি, মেটালিক তাহলে গ্রুপ 15 যেহেতু বাঁদিকে আছে ওর ধাতব ধর্ম বেশি হবে, গ্রুপ 16 যেহেতু ডান দিকে আছে ওর ধাতব ধর্ম কম হবে। আর নন মেটালিক প্রপার্টি যদি বলি তাহলে উল্টোটা হয়ে যাবে, এটা কম এর বেশি। আর এদের ক্ষেত্রে অক্সিজেন লেস দেন সালফার, লেস দেন সেলেনিয়াম, লেস দেন টেলুরিয়াম, লেস দেন পোলোনিয়াম। অর্থাৎ যত আমরা উপর থেকে নিচের দিকে যাব ধাতব ধর্ম বাড়তে থাকে। তো এটা গেল মেটালিক। এটা মেটালিক প্রপার্টি বা নন মেটালিক প্রপার্টিটা আমরা আয়নাইজেশন এনথালপি থেকে বলতে পারি। যাদের আয়নাইজেশন এনথালপির মান কম তাদের থেকে ইলেকট্রন সহজে বেরিয়ে যায়, তার মানে তারা ক্যাটায়ন গঠন করতে পারে সহজেই, মানে তারা তড়িৎ ধনাত্মক, অর্থাৎ ধাতব ধর্ম তাদের বেশি। আর আয়নাইজেশন পোটেনশিয়ালের মান যাদের বেশি তারা সহজ ইলেকট্রন ছাড়তে চায় না, ক্যাটায়ন গঠন করতে চায় না, তড়িৎ ধনাত্মকতা কম, ধাতব ধর্ম কম। এটা গেল মেটালিক এবং নন মেটালিক প্রপার্টি। এবার দেখো ফিজিক্যাল স্টেট, ভৌত অবস্থা। অক্সিজেন একমাত্র গ্যাসীয় পদার্থ, বাকি এরা সবাই সলিড। এবং অক্সিজেন একমাত্র O2 হিসেবে থাকে, বাকি সবাই পোলোনিয়াম বাদ দিয়ে 8টা করে পরমাণু থাকে। পোলোনিয়াম ধাতু, ধাতুতে ধাতব বন্ধন থাকে অন্যভাবে। এরা সমযোজীয়। তো ভৌত অবস্থা গ্যাসীয় বা কঠিন বা তরল কি কারণে হয়? সেটা হয় ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন। ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন, যেটা তোমরা গ্যাসের চ্যাপ্টারে পড়েছো। সেখানে একটা ছিল ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল
তাৎক্ষণিক আহিত ডাইপোল, ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউসড ডাইপোল, আর একটা তাৎক্ষণিক আহিত ডাইপোল, ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউসড ডাইপোল, যেটার আরেকটা নাম ছিল লন্ডন ফোর্স। আবার 2 নম্বরে ছিল ডাইপোল আর ইনস্ট্যান্টেনিয়াস ইনডিউসড ডাইপোল, অর্থাৎ ডাইপোল তাৎক্ষণিক আহিত ডাইপোল। আর 3 নম্বর আর একটা ছিল ডাইপোল ডাইপোল। তো এই তিনটেকে একত্রে বলা হয় ভ্যান ডার ওয়ালস ফোর্স। প্রত্যেকটা অণুর মধ্যেই এই আকর্ষণ বল কাজ করে, লন্ডন ফোর্স বা ভ্যান ডার ওয়ালস ফোর্স কাজ করে। এখন এই ভ্যান ডার ওয়ালস ফোর্সটা আণবিক ওজনের সঙ্গে সমানুপাতিক। আণবিক ওজন যত বৃদ্ধি পাবে ভ্যান ডার ওয়ালস ফোর্স তত বাড়বে। এবার আণবিক ওজন নির্ভর করবে অণুতে কটা পরমাণু আছে। অক্সিজেনের একটা অণুতে 2টো পরমাণু আছে, তাহলে এর আণবিক ওজন কম, 32। ভাইরাস সালফারের একটা অণুতে 8টা করে পরমাণু আছে, এর আণবিক ওজন 256। এদেরও সেরকমভাবে বেড়ে যাবে। তো যাই হোক, এদের পারমাণবিকতা অর্থাৎ একটা অণুতে পরমাণুর সংখ্যা বেশি বলে এদের আণবিক ওজন বেশি, এদের মধ্যে ভ্যান ডার ওয়ালস ফোর্সটা বেশি থাকে, তার ফলে এরা সবাই কঠিন। পোলোনিয়াম তো মেটাল, মেটাল হলে তো কঠিন হবেই, মেটালিক বন্ধন আরও দৃঢ়, সেখানে ভ্যান ডার ওয়ালস ফোর্স থাকে না, এটা মেটাল। সলিড তো বটে, এটা মেটাল। তো যাই হোক, তাহলে ভৌত অবস্থার মূলে হলো ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এদের ক্ষেত্রে বেশি, এদের ক্ষেত্রে কম। এদের কম কেন? এর আণবিক ওজন কম, এর আণবিক ওজন বেশি। এবারে প্রশ্ন আসবে যে অক্সিজেনটা কেন O2 হলো আর এরা কেন S8 বা SE8? সেটা হচ্ছে তোমার টেন্ডেন্সি টু ফর্ম p-pi বন্ড। পাই বন্ধন গঠনের প্রবণতা অক্সিজেনের সবচেয়ে বেশি। smaller the size, higher is the tendency to form p-pi bond. পরমাণুর আকার যদি ছোট হয় তাহলে এই p-pi বন্ডটা ভালো। তার ফলে আমরা দেখছি অক্সিজেন কি করছে, পাই বন্ধন গঠন করে এর পি অরবিটাল দিয়ে p-pi বন্ধন গঠন করে O2 হিসেবে এর অষ্টক পূর্ণ করে। কিন্তু যেহেতু পরবর্তী পরমাণুগুলো এদের আকার বড়, এদের এই পাই বন্ধন গঠনের প্রবণতা কম, সেজন্য এরা পাই বন্ধনে যেতে চাইছে না, তার বদলে এরকম 8টা করে অণু সালফার 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 8টা অণু এইভাবে সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হচ্ছে। সালফারের বাইরের পক্ষে 6টা ইলেকট্রন, তাহলে একটা সালফার 2টো করে বন্ধন করছে, এখানে 2 2 4 হলো, আর 2 2 4 4 অষ্টক পূর্ণ হয়ে গেল। সালফার ইচ্ছা করতে পারলে এরকমভাবে করতে পারত বন্ধন অষ্টক পূর্ণ অক্সিজেনের মতো, কিন্তু এটা করছে না। কারণ পাই বন্ধনটা গঠনের প্রবণতা কমে যাচ্ছে আকার বড় হলে। আকার বড় হয়ে গেলে পাই বন্ধন এমনিতে দুর্বল,
তো বড় আকার হলে দুর্বল হয়ে আর গঠন হতে চায় না, তখন ওরা সমযোজী সিঙ্গেল বন্ডের দিকে। তবে তাহলে এরা কেন S8 আর এ কেন O2 সেটা আমরা বুঝতে পারি। তবে যাদের আকার বড় তাদের যেহেতু ডি অরবিটাল আছে, তাদের কিন্তু ডি পাই পি পাই বন্ধন একটা হতে পারে। Except O, others can form d pi p pi bond, but tendency decreases from sulfur to polonium. অক্সিজেনের যেহেতু ডি অরবিটাল নেই, অক্সিজেনের ক্ষেত্রে ডি পাই পি পাই বন্ধন গঠনের কোনো সম্ভাবনা নেই, কিন্তু সালফার বা সেলিনিয়াম, টেলুরিয়াম এদের তো আছে। ফলে এটা পোলোনিয়ামটা ছিল পোলোনিয়াম মেটাল, টেলুরিয়াম এটা করতে পারে, কিন্তু প্রবণতাটা সালফার থেকে টেলুরিয়ামে গিয়ে কমে যায় বা স্থায়িত্ব কমে যায়। যেমন ধরো কার্বনের সঙ্গে সালফারের এরকম যৌগ আছে, কার্বন ডাইসালফাইড, কার্বনের সঙ্গে সেলেনিয়ামেরও আছে, কার্বনের সঙ্গে টেলুরিয়ামেরও আছে, হতে পারে, কিন্তু স্টেবিলিটি, স্থায়িত্ব এটা গ্রেটার দেন এটা, গ্রেটার দেন এটা খুবই আনস্টেবল। কারণ এই যে পাই বন্ড এখানে গঠন হয়েছে, কার্বনের পি অরবিটাল আর টেলুরিয়ামের ডি অরবিটাল, যাদের মধ্যে এনার্জি ম্যাচিং খুবই খারাপ, আকারের এত পার্থক্য যে এনার্জি ম্যাচিং হয় না ভালো করে, তার ফলে এটা খুবই আনস্টেবল। এর থেকে একটু তুলনামূলকভাবে স্টেবল এটা, কারণ একটু সাইজটা এখানে সেলিনিয়ামের ছোট হয়ে গেল, তার থেকে আরও স্টেবল এটা। সালফারের ডি আর কার্বনের পি এর মধ্যে এনার্জি ম্যাচিং সবচেয়ে ভালো এদের মধ্যে। তাহলে এখানে যে পাই বন্ধনগুলো হচ্ছে এগুলো কিন্তু ডি পাই পি পাই, কার্বনের পি কিন্তু সালফারের ডি। তো তাহলে পি পাই পি পাই বা পি পাই ডি পাই বন্ধন গঠনের প্রবণতাটা আমরা বললাম। এরপর ক্যাটিনেশন প্রপার্টি, এটা সালফার বেশি হয় অক্সিজেনের থেকে, সবার এগুলো তুলনা মানে ওইভাবে আলোচনা হয় না, সালফারেরই বেশি হয়। অক্সিজেনের তো O3 ছাড়া আর হয় না, বা অক্সাইড, সুপার অক্সাইড, পারঅক্সাইড আয়ন দুটো করে হয়। O3-তে 3টে অক্সিজেন যুক্ত হতে পারে ম্যাক্সিমাম, কিন্তু তার বেশি আর হয় না। কিন্তু সালফারে অনেকগুলো হতে পারে, ডাইসালফাইড, ট্রাইসালফাইড, টেট্রাসালফাইড, পেন্টাসালফাইড, অনেক হতে পারে। কারণ হিসেবে যেটা বলা হয়, অক্সিজেন অক্সিজেন যদি বন্ড হয় সেখানে সিঙ্গেল বন্ড করার পরে এদের যে লোন পেয়ারগুলো থেকে যায়, এই লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের বিকর্ষণ, এর আকারটা ছোট, লোন পেয়ারের সঙ্গে বন্ড পেয়ারের আকর্ষণ অনেক বেশি হয়, তারপরে বন্ডটা করে স্টেবল হয়। কিন্তু সালফারের যেহেতু আকার বড়, সালফারের ক্ষেত্রেও বন্ড পেয়ারের সঙ্গে লোন পেয়ার বিকর্ষণ আছে, কিন্তু এর তুলনায় কম। তাহলে মোর রিপালশন, গ্রেটার রিপালশন, আর এখানে লেস রিপালশন। হ্যাঁ, এটা স্ট্রংার আর এটা উইকার বন্ডটা।
সালফার সালফার বন্ড স্ট্রঙার, কিন্তু অক্সিজেন অক্সিজেন বন্ড উইকার, দুর্বল রিপালশনের জন্য। সেই জন্য ক্যাটিনেশন সালফারের বেশি হচ্ছে। আচ্ছা, অ্যালোট্রপি বহুরূপতা, অক্সিজেনের যেমন O2 আর O3 দুটো, আবার সালফারে তোমার রম্বিক, মনোক্লিনিক, এছাড়া প্লাস্টিক, কলয়েডাল, মিল্ক অফ সালফার ইত্যাদি বিভিন্ন রকমের সব আছে অ্যালোট্রপি, অর্থাৎ বহুরূপক। সালফার অনেকগুলো ফর্মে থাকতে পারে। আচ্ছা, এগুলো তাহলে ভৌত ধর্ম আমাদের মোটামুটি হয়ে গেল। তাহলে ভৌত ধর্মের মধ্যে আমরা কি কি পড়লাম? একটা হচ্ছে এদের সাইজ বা রেডিয়াস, একটা হলো আয়নাইজেশন এনথালপি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, তারপর ফিজিক্যাল স্টেট, পি পাই বন্ড ফর্মিং টেন্ডেন্সি, ক্যাটিনেশন, অ্যালোট্রপি, মেটালিক অ্যান্ড নন মেটালিক ক্যারেক্টার, এগুলো আমরা ফিজিক্যাল প্রপার্টিসে পড়ব। এবার কেমিক্যাল প্রপার্টিজে এমনিতে রিঅ্যাক্টিভিটি যদি আমরা বলি, সক্রিয়তা, অক্সিজেন সবচেয়ে বেশি, অক্সিজেনের সবচেয়ে বেশি। অক্সিজেন greater than sulfur, greater than 7, greater than 12, greater than 12। তো এটার মূল কারণ হচ্ছে, দেখো, অক্সিজেনের যদিও বায়ুমণ্ডল অক্সিজেন আছে, যদি সক্রিয় হয় তাহলে তখন বিক্রিয়া করে দেবে, বিক্রিয়া করছে না। এটার কারণ আবার অক্সিজেনের যে ডাবল বন্ড আছে সেটা, বন্ধন বিয়োজন শক্তিটা বেশি, কিন্তু বিক্রিয়া ঘটে গেলে আবার চলতে থাকে। প্রথমে একটু তাপ লাগে, তাপে বিক্রিয়াটা ঘটতে থাকে, মানে একবার শুরু হয়ে গেলে তারপরে বিক্রিয়ার ফলে যে তাপ উৎপন্ন হয়, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া মানে তো আমরা জানি দহন বিক্রিয়া, দহনের ফলে তাপ উৎপন্ন হয়, সেই তাপে এবার বিক্রিয়া চলতে থাকে। এই সেন্সে অক্সিজেনের সক্রিয়তা বেশি। যাক, তাহলে এটা রিঅ্যাক্টিভিটি হলো। 2 নম্বর হচ্ছে অক্সিডেশন স্টেট, জারণ অবস্থা। প্রথমে নেগেটিভ জারণ অবস্থা আমরা দেখব। যেহেতু এদের NH2NP4, বাইরের পক্ষে 6টা ইলেকট্রন, তাহলে 2টো ইলেকট্রন নিয়ে নিলেই তো NH2NP6 হয়ে যাবে, ইনার্ট গ্যাস কনফিগারেশন, অষ্টক পূর্ণ হয়ে যাবে। তাহলে 2টো ইলেকট্রন নিতে চায়, ফলে -2 জারণ অবস্থাটা এদের আছে। তবে উপর থেকে নিচে কিন্তু এই -2 গঠন করার প্রবণতা কমে যায়। কেন? এই যে 2টো ইলেকট্রন নেওয়ার প্রবণতা তড়িৎ ঋণাত্মকতার উপর নির্ভর করে। উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা কমে যায়, ফলে -2 গঠনের প্রবণতা কমে যায়। টেন্ডেন্সি টু ফর্ম -2 decreases from oxygen to chlorine। অক্সিজেন হয়তো সরাসরি ইলেকট্রন নিয়ে O-2 গঠন করতে পারে, সালফারও করতে পারে, কিন্তু বাকিরা ওইভাবে ইলেকট্রন নিয়ে না করলেও ওরা এদের থেকে কোনো তীব্র তড়িৎ মৌলের, কম তড়িৎ মৌলের সঙ্গে যুক্ত হয়ে সমযোজী বন্ধনে -2
জারণ অবস্থাটা পেয়ে গেল। এটা গেল নেগেটিভ অক্সিডেশন স্টেট। এবার পজিটিভ অক্সিডেশন স্টেট, পজিটিভ দেখো অক্সিজেনের ক্ষেত্রে আমরা OF2-তে O2F2-তে +1 আর OF2-তে +2 জারণ সংখ্যাটা পাই। অক্সিজেন সাধারণত মাইনাস হয়, তবে এই ফ্লোরিনের সঙ্গে বিক্রিয়ার ক্ষেত্রে অক্সিজেন কিন্তু +1 বা +2 হতে পারে। আর আদার্সের ক্ষেত্রে +2 একটা হয়, +4 হয়, +6। কারণ এদের বাইরের পক্ষে NH2NP4 এটা থাকে আর ডিটা 0, তাহলে এসে দুটো, পিতে 4টে আর ডিটা ফাঁকা আছে। তো এটা গ্রাউন্ড স্টেট, ভূমিস্তরে দুটো বিজোড় থাকার জন্য এরা দুটো বন্ড করতে পারে, তার ফলে এদের +2 জারণ অবস্থা বা এই দুটো ইলেকট্রন দিয়ে বন্ধন করলো, তাতে ওদের +2 জারণ অবস্থা হয়। আবার যখন এইখান থেকে এখানে একটা পাঠিয়ে দেয়, 4টে বিজোড় হয়ে যাবে, 4টে বন্ধন করবে, +4 জারণ অবস্থা। আবার যখন এইটাকে এখানে পাঠিয়ে দেবে, 6টা বিজোড় ইলেকট্রন হবে, +6 জারণ অবস্থা হবে। তাহলে এদের থেকে যারা বেশি তড়িৎ ঋণাত্মক তাদের সঙ্গে যখন বন্ধন হবে ওরা পজিটিভ জারণ অবস্থা নেবে। যেমন ধরো HCl2 +2 জারণ অবস্থা, SF4 +4 জারণ অবস্থা, SF6 +6 জারণ অবস্থা। এইভাবেই হচ্ছে, যে বেশি তড়িৎাত্মক সে একে সর্বোচ্চ জারণ অবস্থাতে জারিত করে। ফ্লোরিন যেমন SF6 করতে পারে, SeF6 করতে পারে, TF6 করতে পারে। যেহেতু ফ্লোরিনের তড়িৎাত্মকতা সবচেয়ে বেশি, সবাইকে +6-এ জারিত করে দেয়। তাহলে 3টে জারণ অবস্থা এদের হচ্ছে। তাহলে পজিটিভ এবং নেগেটিভ। এবার এখন বিষয়টা হচ্ছে যে স্টেবিলিটি of +6 decreases from oxygen to polonium. রিজনটা কি? inert pair effect, নিষ্ক্রিয় জোড়ের প্রভাব। অর্থাৎ এই যে NH2NP4 6টা দিয়ে যদি বন্ধন করে তাহলে +6 জারণ অবস্থাটা আসে। অক্সিজেনের ক্ষেত্রে N হচ্ছে 2, সালফারের 3, সেলেনিয়ামের 4, টেলুরিয়ামের 5, পোলোনিয়ামের 6। এই 5s বা 6s যেগুলো, এইগুলো এত বেশি উপবৃত্তাকার যে এদের ভেদন ক্ষমতা অনেক বেশি, নিউক্লিয়াসের কাছাকাছি চলে যায়। তার ফলে এখানে যে দুটো করে ইলেকট্রন থাকে এদের ক্ষেত্রে এরা নিউক্লিয়াস কর্তৃক তীব্রভাবে আকৃষ্ট হয়, স্ট্রংলি অ্যাট্রাক্টেড বাই নিউক্লিয়াস। ফলে এই দুটো ইলেকট্রন বন্ধনে ওরা অংশগ্রহণ করাতে চায় না, বা যদিও কখনো বন্ধন করে ফেলে
আবার ওরা ফিরে নিতে চায়, অর্থাৎ +6 থেকে আবার +4-এ চলে যেতে চায়, শুধু পি দিয়ে বন্ধনটা করতে চায়। সেই জন্য +6-এর স্টেবিলিটি কমে যাচ্ছে। তার মানে পোলোনিয়ামের +6-এ জারণ অবস্থার স্থায়িত্ব টেলুরিয়ামের থেকে কম, টেলুরিয়ামের +6-এ জারণ অবস্থার স্থায়িত্ব সেলেনিয়ামের থেকে কম। এইভাবে তাহলে জারণ অবস্থার ব্যাপারটা হলো। এখন তাহলে আমরা মৌল হিসেবে আচ্ছা, এই ইনার্ট পেয়ার এফেক্ট থেকে অনেক সময় একটা প্রশ্ন দিতে পারে যে Te6 compound compounds act as oxidizing agent. Explain. টেলুরিয়ামের যে 6 যোজ্যতার যে যৌগগুলো আছে বা +6 জারণ অবস্থার যে যৌগগুলো আছে সেগুলো জারক দ্রব্য হিসেবে কাজ করে, ব্যাখ্যা করে। তাহলে কীভাবে ব্যাখ্যা করবে? তুমি বলবে যে টেলুরিয়ামের নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য টেলুরিয়ামের +6-এর স্থায়িত্ব কম, তার ফলে এরা ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে +4 বা +2-তে চলে যাওয়ার চেষ্টা করে, নিজেরা বিজারিত হয় এবং অপরকে জারিত করে, এই জন্য জারক দ্রব্য হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, এবারে এদের আমরা বললাম +2 হয়, +4 হয়, +6 হয়, আবার এদিকে 0 বা -2। মাঝামাঝিতে যদি কেউ থাকে তাহলে তাদের দুটোই অপশান আছে, এদিকেও যেতে পারবে, এদিকেও যেতে পারবে। যেমন সালফার ডাইঅক্সাইড +4-এ আছে, ওইখান থেকে সালফার ট্রাইঅক্সাইড বা সালফেট আয়নে যেতে পারে, তখন নিজে জারিতে হবে, অপরকেই জারিত করবে। আবার এই দিকেও আসতে পারবে, 0-তে আসতে পারবে সালফারে, তখন নিজে বিজারিত হবে, অপরকে জারিত করবে। তার মানে এদের জারণ বিজারণ দুটো ধর্মই থাকছে, সেটা জারণ সংখ্যা দিয়ে আমরা ব্যাখ্যা করে দিতে পারি। তাহলে ভৌত ধর্ম এবং রাসায়নিক ধর্মের কিছু আমরা প্রবণতা পড়লাম। এখন এদের এবার যে কিছু যৌগ আছে সেই যৌগের ধর্ম পড়তে হবে। মূলত 3 ধরনের যৌগ, যেমন গ্রুপ 15-এ আমরা পড়েছি, হাইড্রাইড, অক্সাইড আর হ্যালাইড। হাইড্রাইড অফ group 16 elements. Group 16 এলিমেন্টের হাইড্রাইড প্রত্যেকেই H2E ফর্মুলা বিশিষ্ট হাইড্রাইড তৈরি। ফর্মুলা হচ্ছে H2E, E সমান হচ্ছে তোমার ওই গ্রুপ 16 এলিমেন্টস। অক্সিজেনের যেমন জল, সালফারের হাইড্রোজেন সালফাইড, তারপর সেলেনিয়ামের হাইড্রোজেন সেলেনাইড ইত্যাদি। টেলুরিয়াম হাইড্রাইড, পোলোনিয়াম হাইড্রাইড। এখন
এদের প্রস্তুতি দরকার নেই, স্ট্রাকচারটা দরকার। স্ট্রাকচার আমরা প্রথমেই সংকরায়নটা দেব, হাইব্রিডাইজেশনটা দেব, হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ করে গ্রুপ 16 এলিমেন্টের বাইরের কক্ষে 6টা ইলেকট্রন। এখানে কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত একযোজী পরমাণু দুটো আছে, ক্যাটায়নের আধান 0, অ্যানায়নের আধান 0, তখন 8-এর 2 4, অর্থাৎ sp3। লোন পেয়ার কটা আছে দেখো, লোন পেয়ারের ফর্মুলা H মাইনাস এক্স মাইনাস ডি। এইচটা হচ্ছে 4, এক্স হলো 2 আর ডি 0, তাহলে দুটো লোন পেয়ার আছে। তাহলে sp3 মানে তো চতুস্থলকীয়। চতুস্থলকীয় গঠনে যদি দুটো লোন পেয়ার থাকে তাহলে আমরা গঠনটা পাবো ই, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এই একটা লোন পেয়ার। এই গঠনটাকে বলা হয় অ্যাঙ্গুলার অর ভি শেপড, কৌণিক বা ভি আকৃতি বিশিষ্ট গঠন। এখন এদের অ্যাঙ্গেল তো সুষম অ্যাঙ্গেল হবে না, অর্থাৎ 109 ডিগ্রি 28 মিনিট অ্যাঙ্গেল হবে না, তার থেকে কমে যাবে। তো কমে যাবে, সবার কি সমান হবে? আমরা যদি জল বন্ড অ্যাঙ্গেল, যেটা এই বন্ড অ্যাঙ্গেল, তুলনা করি, জল H2S, H2SC, H2TE, H2PO, বন্ড অ্যাঙ্গেল কি হবে? জলের ক্ষেত্রে আমরা জানি 104.5 ডিগ্রি হয়, বাকিদের তার থেকে কম হবে না বেশি? ভেসপার তত্ত্ব কি বলছে? ভেসপার তত্ত্ব বলছে কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা যত বেশি থাকে বন্ড অ্যাঙ্গেল বেশি হয়, আর কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কমে গেলে বন্ড অ্যাঙ্গেল কমে যায়। তাহলে অক্সিজেন সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক, তাহলে এর বন্ড অ্যাঙ্গেল সবচেয়ে বেশি হয়, তারপরে আস্তে আস্তে কমতে থাকে। এটা একটা তত্ত্ব ছিল। আর একটা তত্ত্ব ছিল যে যে সমস্ত কেন্দ্রীয় পরমাণুর ডি অরবিটাল থাকে ফাঁকা, তাদের এই বিকর্ষণের দরুন বন্ড অ্যাঙ্গেল বেশি কমে যায়, বিকর্ষণের প্রভাবটা তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি পড়ে। সেক্ষেত্রে জলের 104, কিন্তু H2S এর অনেকটা কমে গিয়ে 92 ডিগ্রি হয়ে অনেকটা কমে। তো যাই হোক, তাহলে গঠন হচ্ছে অ্যাঙ্গুলার বা ভিসেপ, সংকরায়ন sp3, লোন পেয়ার দুটো আছে, আর বন্ড অ্যাঙ্গেলের অর্ডার হচ্ছে এটা। এটা গেল গঠন আকৃতি। এবারে আমরা এদের তাহলে H2O, H2S, H2SC, H2TE, H2PO, এদের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা দেখব, এদের বয়লিং পয়েন্ট। স্ফুটনাঙ্কের ক্রম কি হবে? পোলোনিয়াম যেহেতু তেজস্ক্রিয় পদার্থ এবং মেটাল, সেই হিসেবে এর হাইড্রাইডটা আমরা অনেক সময় আলোচনার মধ্যে নিয়ে আসি না। তো বাকিদের ক্ষেত্রে তুলনা করলে আমরা কি পাব? সেটা হচ্ছে বয়লিং পয়েন্ট, মানে স্ফুটনাঙ্ক নির্ভর করছে অণুগুলোর মধ্যে কতটা আকর্ষণ আছে। এরা তরল অবস্থায় যদি থাকে, H2 তো তরল,
বাকিরা গ্যাসীয়, এদেরকে যদি তরলে নিয়ে এসে আবার বাষ্প করা হয় কত তাপ লাগবে, সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক। তো তরল থেকে বাষ্পীভূত করতে যাওয়া মানে অণুগুলোর মধ্যে যে আকর্ষণ আছে সেটাকে ছিন্ন করতে হবে। তাহলে আকর্ষণটা একটা ফ্যাক্টর। এবার এই আকর্ষণটা একটা হয় ভ্যান ডার ওয়ালস আকর্ষণ, আবার তার সঙ্গে যদি হাইড্রোজেন বন্ধন হয় তার আকর্ষণ আরো বেড়ে যায়। তো জলই একমাত্র যৌগ যেখানে হাইড্রোজেন বন্ধন হয়, বাকিদের ক্ষেত্রে আর হাইড্রোজেন বন্ধন হয় না। আচ্ছা, আবার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল আমরা আগেই দেখলাম, যেটা আণবিক ওজনের উপর নির্ভর করে। তাহলে জলের আণবিক ওজন সবচেয়ে কম, কিন্তু এদের আণবিক ওজন বেশি। তাহলে এক্ষেত্রে কি হবে স্ফুটনাঙ্ক? গ্রুপ 15 আমরা কি পেয়েছিলাম, সেখানে অ্যামোনিয়া মাঝখানে ছিল, এখানে জল কি মাঝখানে থাকবে না, এখানে জল একদম প্রথমেই চলে আসবে। অর্থাৎ হাইড্রোজেন বন্ধনের জন্য এর আকর্ষণ এতটাই বেড়ে গেল যে স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি। বাকিদের ক্ষেত্রে আণবিক ওজন ধীরে ধীরে কমছে, স্ফুটনাঙ্ক কমছে। কিন্তু অ্যামোনিয়াতে আমরা হাইড্রোজেন বন্ধন হওয়া সত্ত্বেও অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক কিন্তু সবচেয়ে বেশি পাইনি ওদের মধ্যে, কারণ অ্যামোনিয়া গ্যাসীয় পদার্থ, আর ওখানে হাইড্রোজেন বন্ধন স্ট্রেংথ এখান থেকে কম, ওই জন্য মাঝখানে রয়েছে। তাহলে এটাই হলো বয়লিং পয়েন্ট। এবার হচ্ছে থার্মাল স্টেবিলিটি কি হবে, তাপীয় স্থায়িত্ব, যেটা নির্ভর করছে ইয়ের সঙ্গে যে এইচ এর বন্ড আছে, এটা এই বন্ডের স্ট্রেংথ বা শক্তি নির্ভর করবে আকারের উপর। যার আকার বড় তার বন্ধন দুর্বল, আকার বড় সবচেয়ে তো H2T, তাহলে সবচেয়ে তাপীয় স্থায়িত্ব কম হবে। তাহলে আমাদের H2O স্থায়িত্ব সবচেয়ে বেশি, তারপরে H2S, তারপরে H2SC, তারপরে H2T। আবার এই তাপীয় স্থায়িত্ব বা বন্ড ডিসোসিয়েশন থেকে আমরা অ্যাসিডিক প্রপার্টিটা বলে দেব। যার বন্ধন ভেঙে সহজে H+ বেরোতে পারবে সে ভালো অ্যাসিড, তাহলে এ সবচেয়ে ভালো অ্যাসিড হয়ে গেল। আবার বিজারণ ধর্ম, রিডিউসিং প্রপার্টি, যার বন্ধন ভেঙে সহজে হাইড্রোজেন বেরোবে সেই হাইড্রোজেন গ্যাসকে সহজে অপরকে বিজারিত করে দেবে। তাহলে H2T এর বন্ধন সবচেয়ে দুর্বল, তাহলে H2T সবচেয়ে ভালো বিজারক। তাহলে হাইড্রাইডের এই ধর্মগুলো আমাদের করতে হবে। তাহলে মোটামুটি আমরা গ্রুপ 16 এলিমেন্টসের আজকে ফিজিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজ এবং হাইড্রাইডের বিভিন্ন ধর্মের একটা আলোচনা করলাম। এই পর্যন্তই আজকে থাক।